আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের অনুশীলনী 1-এর মূল বইয়ের যে 3টা সৃজনশীল তার ভিতরে 2টা সৃজনশীল সলভ করেছি। আজকে আমরা মূল বইয়ের শেষ সৃজনশীলটি সলভ করব। তো চলো শুরু করা যাক। আমাদের উদ্দীপকে দেওয়া আছে 5, 13, 21, 29, 37, কিন্তু সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে। এখানে আমাদের কত বলছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গে সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা কিন্তু আমরা যেদিন প্রথম ক্লাস নিয়েছি এই অধ্যায়ে, মানে তাত্ত্বিক ক্লাস, সেদিন কিন্তু তখন কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করেছি, তাই না? আমরা দ্বিতীয় ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করতে হয়, তাই না? আমরা যদি একটু এক্সাম্পল এখানে দিই, সে ধরো 5 একটি সংখ্যা, 5কে আমরা লিখতে পারি কি 4 যোগ 1, তাই না? অন্যভাবেও লেখা যায়। 4 যোগকে কেন লিখলাম, তার কারণ হচ্ছে ধরো 2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 1 স্কোয়ার মানে 1। তাহলে 5কে কিন্তু দেখো এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ মানে সমষ্টি। তাহলে 5কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেল। এটাই হচ্ছে সেই নিয়ম, যেটা একটা সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হয় কিভাবে সেটা দেখানো হলো। এখন আমাদের বলছে 29 এবং 37কে সেম প্রসেসে এইভাবে দুইটি স্পেশাল সংখ্যা নিতে হবে, যেই সংখ্যা বর্গ করলে এবং বর্গের যোগ করলে 29 হবে এবং 37 হবে। তো চলো শুরু করা যাক। আমাদের একের কতে আমাদের বলছে কি 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ, তাই না? তাহলে আমরা লিখতে পারি 29 সমান সমান, দেখো এখানে খেয়াল রাখতে হবে সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে এবং দুইটি সংখ্যার যোগফল হবে 29, তাই না? তাহলে 29 এর চেয়ে ছোট হবে দুইটি সংখ্যায় নিশ্চয়ই, তা না হলে যোগ করলে তো আর 29 হবে না। দুইটি সংখ্যাই হবে 29 এর চেয়ে ছোট। এখন 29 এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বর্গ আমরা দেখি, মানে বর্গ করলে 29 এর চেয়ে ছোট হবে। কি কি সংখ্যা আছে? ধরো 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36। তার মানে 6 পর্যন্ত যাওয়া যাবে না, কারণ 6 এর স্কোয়ার 36 হচ্ছে, তাই না? এখন আমরা যদি উল্টা আসি, 5 এর স্কোয়ার করলে কত আসতেছে 25। আচ্ছা 25 একটা সংখ্যা পাইছি যে 25কে 5 এর স্কোয়ার লেখা যায়। 25 এর সাথে কত যোগ করলে 29 হয়? দেখো তো, 25 এর সাথে 4 যোগ করলে 29 হয়। আবার 4কে কি স্কোয়ার রূপে লেখা যায়? 2 স্কোয়ার 4। তাহলে দেখো দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম, 25 আর 4, যেই দুইটাকে আবার বর্গস্বরূপ লেখা যায়। তাহলে আমরা 25কে লিখতে পারি 25 যোগ 4, তাই না? তাহলে 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, আর 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে দেখো 29কে কিন্তু আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে, দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পেরেছি। ওকে, এখন আমরা লিখি 37কে সেম ভাবে যে আমরা বললাম 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, তাই না? 7 স্কোয়ার 49, তাহলে 7 স্কোয়ার নেওয়া যাবে না। 6 স্কোয়ার, তাহলে দেখি 6 স্কোয়ার 36, তাহলে 36 তো একটা প্যালাম সংখ্যা যেটাকে 6 স্কোয়ার লেখা যায়। 36 এর সাথে 1 যোগ করলে 37 হয়, তাই না? তাহলে 1 এর স্কোয়ার মানেই তো 1, তাহলে কিন্তু এখানে লেখা যায় 36 যোগ 1, তার মানে 6 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। তাই 37কে আমরা লিখতে পারি 36 যোগ 1, 36কে আমরা লিখতে পারি 6 স্কোয়ার যোগ 1কে লিখতে পারি 1 স্কোয়ার। এই যে 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেল, আমাদের উত্তর শেষ। শুধু আমরা প্রথমে লিখতে পারি এটা যে 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। এই কথাটা লিখতে পারি আমরা, লিখে এভাবে আমরা অ্যান্সার করে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা দেখি খতে আমাদের বলছে কি তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তোমরা এই তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, দেখতে হবে তালিকার সংখ্যাগুলোর পার্থক্য কত আছে। এই পার্থক্যটাই আমরা বের করতে পারলে কিন্তু পরবর্তী সংখ্যা আমরা বের করতে পারছি, তাই না? চলো আমরা দেখি পার্থক্য কত আছে। তাহলে আমরা যদি প্রথম তালিকাটা লিখি, যে দেওয়া আছে তালিকাটি কি দেওয়া আছে 5, 13, 21, 29 এবং 37। তাহলে দেখো এখানে 5 হয়ে গেছে 13, তাহলে কত বাড়ছে দেখো তো,
5-এর সাথে 8 যোগ করলে 13 হয়, তাই না? এই ডিস্টেন্সটা হচ্ছে 8। আচ্ছা, 13 থেকে 21 হয়ে গেছে, দেখো এখানেও 8 বাড়ছে। 21 থেকে 29 হয়ে গেছে, এখানেও বাড়ছে 8। 29 থেকে হয়ে গেছে কত? 37, এখানেও বাড়ছে 8। তাহলে এর পরের যে সংখ্যাটি হবে 37-এর, সেটাও কি হবে? 37-এর থেকে 8 বাড়বে। আবার তারপরে যে সংখ্যাটি হবে, তাহলে এই 37-এর সাথে 8 যোগ করলে যেটা পাবো তার সাথে আবার 8 যোগ করতে হবে। এইভাবেই তো বাড়তে বাড়তে যাবে, তাই না? আমরা কিন্তু বুঝে ফেলছি যে কত হবে। এখন জাস্ট যোগ বিয়োগ যোগ করে করে আমরা বের করব। এখন এই যে যোগ করে করে বের করবো কত? 8 যোগ করে করে বের করবো। এইটা একটু কথাই লিখবো যে পার্থক্য আমরা 8 পেয়েছি। লিখবো যে প্রদত্ত তথ্য হতে দেখা যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে সংখ্যার পার্থক্য 8। সংখ্যার পার্থক্য কত আছে প্রতি ক্ষেত্রে? 8 আছে। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে এই যে কোনো সংখ্যার সাথে, অথবা এখানে লিখতে পারো যে পূর্ববর্তী সংখ্যার সাথে 8 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে বা পাওয়া যায়। ওকে, তাহলে আমরা কিন্তু ব্যাখ্যা দিয়ে ফেলছি অলরেডি যে পরবর্তী সংখ্যা পাইতে গেলে আমাদের কি করতে হবে? তার পরবর্তী সংখ্যার সাথে 8 যোগ করতে হবে। এখন আমরা বের করবো কি? পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা লিখব কি? অতএব পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে কি কি? দেখো, প্রথম সংখ্যাটি কি আছে পরবর্তী সংখ্যার ভিতরে? 37 ছিল, তাই না? 37-এর পরবর্তী সংখ্যা কত হবে? 37 যোগ 8, তাহলে 37-এর সাথে 8 যোগ করলে হচ্ছে কত? 45। ওকে, তারপরে সংখ্যাটি কত হবে? 45-এর সাথে 8 যোগ হবে। তাহলে 45-এর সাথে 8 যোগ করলে কত হয়? 45 আর 8 53। তার পরবর্তী সংখ্যা কত হবে? এই 53-এর সাথে যোগ করতে হবে কত? 8। তাহলে 53-এর সাথে 8 যোগ করলে কত হবে? 61। তার পরবর্তী সংখ্যা কত হবে? এই 61-এর সাথে 8 যোগ করতে হবে, তাহলে কত হবে? 69। আমাদের যেহেতু পরবর্তী 4টি সংখ্যা বের করতে বলেছিল, আমরা কিন্তু 4টি সংখ্যা বের করেছি। এটাই হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এটা। ওকে, এবার আমরা দেখি গ নম্বর আমাদের কি বলছে। আমাদের বলছে তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি নির্ণয় করো। সমষ্টি যেহেতু বলছে, আমরা কিন্তু সমষ্টির সূত্র প্রথম দিনই শিখে ফেলেছি, তাই না? যে সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা, ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটি বের করব। এখন সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি ছিল? আমি যদি এখানে একটু লিখি যে সমষ্টি নির্ণয়ের সূত্র ছিল কি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এর সাথে গুণ ছিল কি? পদ সংখ্যা, মানে কতগুলো সংখ্যা সেখানে আছে, ডিভাইডেড বাই কি ছিল? 2, তাই না? এটা হচ্ছে সমষ্টির সূত্র। এই সূত্র দিয়ে আমরা এই যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করব। তাহলে দেখো, এই সূত্রে আমাদের লাগবে কি? প্রথম সংখ্যা। দেখো, প্রথম সংখ্যা কিন্তু আমরা পাইছি 5, লাগবে শেষ সংখ্যা। যেহেতু 50টি সংখ্যা, তাহলে 50তম সংখ্যাই তো শেষ সংখ্যা হবে। সেই শেষ সংখ্যা তো আমরা পাইনি। পদ সংখ্যা আমরা পেয়েছি, বলছি 50টি পদের, তাহলে পদ সংখ্যা কি? 50 আর 2 তো 2। তার মানে আমাদের বের করতে হবে কি? শুধু শেষ সংখ্যাটি বের করতে হবে, 50তম পদ। এখন 50তম পদ যদি বের করতে হয়, তাহলে আমরা কিভাবে বের করবো? দেখো তো, দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে এর সাথে 8 যোগ করে 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 এভাবে যেতে যেতে আমাদের 50তম সংখ্যায় যেতে হবে, যে দেখতে হবে 50তম সংখ্যা কত। তো এটা হচ্ছে সময় সাপেক্ষ। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আমরা বীজগাণিতিক একটা রাশি বের করব। এই যে এর পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছি বীজগাণিতিক রাশি কিভাবে বের করতে হয়। ওই বীজগাণিতিক রাশি বের করে আমরা 50তম সংখ্যাটা বের করতে পারি, বের করে আমরা এখানে মানটা বসাই দিতে পারি। তো আমরা বীজগাণিতিক রাশির সাহায্যে 50তম সংখ্যার মানটা এখানে বের করব। ঠিক আছে? তাহলে আমাদের গতে বলছে কি? তালিকার প্রথম 50টি সংখ্যা, তাই না? তাহলে দেওয়া আছে কি? আমরা লিখতে পারি কি? যে প্রথম সংখ্যা কত দেওয়া আছে? 5। 5কে আমরা কি লিখতে পারি? দেখো তো, এই বীজগাণিতিক রাশি বের করতে গেলে আমাদের প্রথম বসাইতে হবে কত? সেটা হচ্ছে যে পার্থক্য। পার্থক্য কত ছিল? দেখো, সংখ্যার সাথে সংখ্যার পার্থক্য 8 ছিল। তাহলে আমরা বসাবো এখানে প্রথমে 8।
এখন দেখো আমি তো বড় সংখ্যা নিয়েছি, তাহলে এখানে যোগ করলে আর হচ্ছে না, এখানে বিয়োগ করতে হবে, তাই না? 8 থেকে কত বিয়োগ করলে 5 পাওয়া যাবে? দেখো তো 3 বিয়োগ করলে, তাহলে আমরা লিখতে পারি 8 বিয়োগ 3। এখন এটাকে আমরা লিখতে পারি 8 গুণিত 1 বিয়োগ 3। কোথায় পেলাম 1? এই যে প্রথম সংখ্যা, এই জন্য 1। ওকে, আমরা এবার দেখি দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত ছিল আমাদের? 13। তাহলে 13 কে আমরা কি লিখতে পারি? 16 বিয়োগ 3। বিয়োগ কিন্তু 3 হচ্ছে কনফার্ম, তাই কত থেকে 3 বিয়োগ করলে 13 হবে? 16 থেকে 3 বিয়োগ করলে 13 হবে। তাহলে এই 16 কে আমরা লিখতে পারি 8 গুণিত 2 বিয়োগ 3, তাই না? আচ্ছা, এটা একটু সুন্দর করে লিখি, 16 বিয়োগ 3, তাহলে 8 গুণিত 2 বিয়োগ 3। আশা করি বুঝতে পেরেছো, এই 3টা হচ্ছে কনফার্ম। তাহলে 3 যদি বিয়োগ করতে হয় তাহলে কত থেকে 3 বিয়োগ করলে 13 হবে? 16 থেকে 3 বিয়োগ করলে। আর 16 কে আমরা ভাঙাবো কিভাবে? পার্থক্য 8, 8 এর সাথে 2 গুণ করবো, যেহেতু এটা দ্বিতীয় সংখ্যা, তাই না? ওকে, তাহলে আমরা লিখতে পারি তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা কত ছিল আমাদের? 21। তাহলে 21 কে আমরা কত লিখতে পারি? 3 যদি বিয়োগ করি তাহলে কত থেকে? 24 থেকে, তাই না? তাহলে লিখতে পারি 8 গুণিত 3 বিয়োগ 3। ওকে, চতুর্থ সংখ্যা ছিল কত আমাদের? 29। এই 29 কে আমরা কি লিখতে পারি? দেখো, বিয়োগ হবে যেহেতু 3, তাহলে কত থেকে 3 বিয়োগ করলে? 32 থেকে, তাহলে 8 গুণিত 4 বিয়োগ 3। ওকে, পঞ্চম সংখ্যা আমাদের কত ছিল? 37। 37 কে আমরা কত লিখতে পারি? 40 বিয়োগ 3, তাহলে 8 গুণিত 5 বিয়োগ 3। আশা করি বুঝতে পেরেছো এটা। এখন যদি আমরা বলি যে কতম সংখ্যা কত হবে, তাহলে 8 গুণিত ক বিয়োগ 3। অতএব ক তম সংখ্যা বা কতম পদ, যাই হোক, এটা হবে কি? 8 ক বিয়োগ 3। এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। তাহলে আমরা লিখব অতএব প্যাটার্নটির বীজগাণিতিক রাশি কত হচ্ছে? বীজগাণিতিক রাশি 8 ক মাইনাস 3। এখন আমাদের কি বের করব? এই শেষ পদ মানে 50তম সংখ্যা বের করব, তাই না? লিখতে হবে অতএব 50তম সংখ্যা সমান সমান কি হবে? 8 গুণিত কয়ের মান কত? 50 বিয়োগ 3। তাহলে 8 গুণিত 50, 5 8 কত হয়? 40, তার মানে 400, তাই না? 400 বিয়োগ 3, তাহলে কত আসতেছে? 397 আমরা পাইছি 50তম পদ। তার মানে 50তম সংখ্যাটি কত হবে? 397। আমরা কিন্তু এখন সব ডাটা পেয়েছি, প্রথম সংখ্যা পেয়েছি, শেষ সংখ্যা পেয়েছি, পদ সংখ্যা 50 জানি এবং 2ও পাইছি। তাহলে আমরা জাস্ট এখানে মানটা বের করে দেব। তাহলে আমরা লিখব কি? সমষ্টি সমান সমান প্রথম সংখ্যা কত ছিল আমাদের? 5 যোগ শেষ সংখ্যা কত পাইছি আমরা? 397। ওকে, এর সাথে আমরা পদ সংখ্যা কত পেয়েছি? 50 ভাগ কত? 2। এই 2 দিয়ে যদি আমরা 50 কে কেটে দিই পাবো কত? 25। তাহলে এখানে কত আসতেছে? 397 গুণিত 397 যোগ 5, তার মানে 402। 402 এর সাথে গুণ হচ্ছে কত? 50। 402 এর সাথে আমরা যদি 50 এখন গুণ করি তাহলে আমরা কত পাবো সেটা একটু দেখি। 402 গুণিত 25 গুণ করতে হবে। 25 গুণ করলে 5 দুগুণা 10 এর 0 হাতে 1, তাহলে 5 দুগুণা 10, 4 পাঁচা 20, তাই না? 2 দুগুণা 4, 2 শূন্য 0, 4 দুগুণা 8, তাহলে 0 4 আর 1 5, 0 করতে 0, 8 আর 2 10, তাহলে 10,050 আমরা পাচ্ছি অ্যান্সার। এই যে তাহলে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি যদি আমরা বের করি তাহলে আমরা পাবো কত? 10,050। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এখন এখান থেকে তুমি এই যে আমরা এটা লিখলাম 8 গুণিত 2 মাইনাস 3, আগে তার আগে লিখলাম 16 মাইনাস 3, তুমি যদি এটা না লিখে দিলে 8 গুণিত 2 মাইনাস 3 লেখো সেটাও কিন্তু হবে, এক চান্সে লিখে দিবা। এখানে 16 মাইনাস 3 লেখার দরকার নেই, যেহেতু আমরা জানি এখানে 8 গুণিত 1 হয়েছে মাইনাস 3 হয়েছে, তাই না? প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? 8 গুণিত 2 মাইনাস 3, তৃতীয়টা 8 গুণিত 3 মাইনাস 3, চতুর্থটা
8 গুণিত 4 মাইনাস 3। তাহলে সূত্রটা কিন্তু এখানে যদি আমি যে বিয়োগ করে করে ব্যাখ্যা করে দিছি, তুমি যদি বিয়োগ করে করে ব্যাখ্যা না করে ডিরেক্ট এটা লেখো সেটাও অ্যান্সার হবে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা করে লিখেছি এখানে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিন্তু অনেক বোর্ডে অঙ্ক আসছে সৃজনশীল, গুরুত্বপূর্ণ সৃজনশীল। তো পরবর্তী ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ এরকম কিছু সৃজনশীল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।